রমজানে আমাদের জীবনযাত্রার কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনের মধ্যে রয়েছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের কর্মঘণ্টা কিছুটা কম বেশি হয়ে থাকে, সেই সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমাদের ঘুমের প্যাটার্নটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়। এবং এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে আমরা যদি একটা সুশৃঙ্খলভাবে কিছু বিষয় মেনটেন করতে পারি, তবে রমজানেও কিন্তু রোজা রেখে সুস্থ থাকা সম্ভব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক সিটি ক্লিনিক নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধ্যাত্বের সমস্যায় দম্পতিরা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর সুমাইয়া বারী, ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, এবং সেই সাথে কনসালটেন্ট অফ মেডিক সিগনেচার ক্লিনিক। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ তোমাকে দীপা এবং মেডিক সিগনেচার ক্লিনিকে আজকে এই এত সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। চলছে রমজান মাস, আপনাকে সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি যে এই বন্ধ্যাত্ব সমস্যা, তো এই মাহে রমজানের মাসে কিন্তু অনেক বন্ধ্যাত্ব কাপলই খুব আশা নিয়ে আমাদের কাছে আসে যে এই রহমতের মাসে আল্লাহ যদি একটু রহমত করে দেয়। তো কাজে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনায় তাদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা এবং টিপসগুলো আলোচনা করব। আমরা একেবারে মূল আলোচনায় চলে যাই। যেমনটা আপনি বলছিলেন যে রমজান মাস, এবং এই রমজান মাসে দেখা যায় অনেক কাপড়রা কিন্তু আপনার কাছে আসেন, এবং যেমনটি আপনি খুব চমৎকার করে বললেন যে রহমতের আশায় কিন্তু বিশেষ করে বন্ধ্যাত্বের সমস্যায় যারা ভুগছে সেই কাপড়রা কিন্তু, সেই পেশেন্ট পার্টিরা কিন্তু আপনাদের কাছে এসে থাকেন। এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে কখন একটা কাপল বুঝতে পারবে যে তারা ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেমে ভুগছে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে, এজন্য যে আমাদের কাছে কিন্তু আসলে এমন অনেক কাপল আসে যারা বাই ডেফিনেশন আসলে বন্ধ্যাত্বের মধ্যেই পড়ছে না। কেন বলছি এটা? দেখো, একটা কাপল তারা যখন রেগুলার 1 বছর ঠিক ফার্টাইল জোনে মেলামেশার পরও কনসিভ করতে পারছে না, তখন আমরা তাদেরকে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে সেই হিসেবে আমরা তাদেরকে ডিফাইন করব। কিন্তু দেখো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল বলি যে আমি কেন বলছিলাম যে এই রমজান মাসে, রমজানের ছুটিতে অনেকের হাজব্যান্ডই কিন্তু দেশের বাইরে থেকে আসে এবং তারা আমাদের কাছে আসছে। এই যে রিসেন্টলি বেশ কিছু পেশেন্ট এসেছে যে ম্যাডাম আমার হাজব্যান্ড তো এই রোজায় আসতেছে, রোজার পরে হয়তো কোরবানি ঈদ পর্যন্ত থাকবে, হাতে মাত্র 2 মাস বা 3 মাস সময় আছে, এর মধ্যেই যদি ম্যাডাম আমাদেরকে একটু রেডি করে দিতেন, আমরা যদি কনসিভ করতে পারতাম। তাকে যখন আমি হিস্ট্রি নিচ্ছি, সে হয়তো বলছে তার বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু তার হাজব্যান্ডের সাথে টানা 6 মাসও সে একসাথে কখনো থাকেনি। তার হাজব্যান্ড বিয়ের পর থেকেই দেশের বাইরে কাজ করছে, যার জন্য সে 2 বছর পর পর 3 মাসের ছুটিতে আসছে। তাহলে দেখো, এখানে কিন্তু তাহলে আমি বলবো না যে তারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে। আসলে তাদের ঠিক যে পিরিয়ড অফ টাইমটা তাদের একসাথে থাকার কথা ছিল সেটা থাকছে না। তাহলে এখানে আমাকে ওকে কীভাবে হেল্প করতে হবে? এখানে যেটা হয়েছে দীপা, আমাদের দেশে বহু নারীর হাজব্যান্ডরাই তারা বিদেশে থাকে, বিশেষ করে যেসব কান্ট্রিতে থাকে, মিডল ইস্ট কান্ট্রি, যেখানে অত্যন্ত গরমের মধ্যে তারা কাজ করে, তারা দেখা যাচ্ছে যে আসার পর তাদের সিমেন অ্যানালাইসিসে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন সমস্যা পাচ্ছি। যেমন স্পাম কাউন্ট ঠিক আছে, কিন্তু হয়তো মোটিলিটিটা কম, অথবা অন্যান্য কোনো ক্যারেক্টারিস্টিক্স প্রবলেম আছে। তাহলে এখানে দেখো, ব্যাপারটা কিন্তু আমাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে আপনি মেল ইনফার্টিলিটির কথা বলেন, অথচ আমাদের সমাজে বিশেষ করে আমরা যদি বাংলাদেশের কথাই বলি, ইনফার্টিলিটি মানে কিন্তু এটার জন্য দায়ী করা হয় মেয়েদেরকে, কিন্তু আপনি খুব চমৎকারভাবে মেল ইনফার্টিলিটির বিষয়টা আপনি উল্লেখ করলেন। দেখো, এই যে এই মেয়েটার কথাই যদি বলি যে আমাদের কাছে যারা আসে, স্বামী বিদেশে আছে কিন্তু ওয়াইফটা আসতেছে, ম্যাডাম আমার বাবু হচ্ছে না, অথচ হিস্ট্রি নিয়ে শুনছি যে তার হাজব্যান্ড তাকে প্রপারলি সেই টাইমে তারা থাকেইনি। তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু ওই একা ওই মেয়েটার পরীক্ষা নিরীক্ষা বা ওই একা ওই মেয়েটাকে ট্রিটমেন্ট করলে হচ্ছে না। আমার তো ধারণা, তুমি বাই দিস টাইম আমার অনেক পেশেন্ট দেখেছো, তাই না? যে আমি প্রচুর কিন্তু পাচ্ছি কি ওবেসিটি, ইনফার্টিলিটির সমস্যায় ভুগছে, তার মধ্যে তাদের মেইন একটা প্রবলেম হচ্ছে তাদের অনেক বেশি ওজনটা বেড়ে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, সেই সাথে আই এম ভেরি প্রিভিলেজড যে আমি প্রচুর আপনার পেশেন্ট পাচ্ছি অ্যাজ এ ডায়েটিশিয়ান, বিকজ ইউ আর দ্য পার্ট অফ মাই টিম। এইখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি খেয়াল করেছি যে ইনফার্টিলিটিতে ভুগছেন তিনি, কিন্তু সেখানে আসলে ওজন কমাতে চাচ্ছেন আপনি।
ওজন কমানোর সাথে আসলে ইনফার্টিলিটির রিলেশনটা কোথায়? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে দেখো যে ওবেসিটি বা অতিরিক্ত ওজন কি আমার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর একটা কারণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। কিভাবে? একটি মেয়ে যখন তার আইডিয়াল বডি ওয়েট থেকে বেশি হয়ে যাচ্ছে তখন তার বডিতে হরমোনাল কিছু প্রবলেম হচ্ছে। তার মধ্যে আমি যদি খুব সিম্পলভাবে বলি যে এই অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার একটা কারণ হয় হাইপোথাইরয়েডিজম। দেখা যাচ্ছে যে তার থাইরয়েড ফাংশন ঠিকমতো নাই দেখে সেটা কারণে হতে পারছে, অথবা তার এই অতিরিক্ত ওজনের কারণে তার শরীরে যে এক্সট্রা অ্যান্ড্রোজেন হরমোনটা তৈরি হচ্ছে, তার পুরুষ হরমোন বেশি হচ্ছে, সেইটা থেকেও তার মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে দীপা, আমার ধারণা তুমি আমার যে পেশেন্টগুলো দেখছো তাদের মধ্যে যে গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে তারা কিন্তু অত্যন্ত ডিপ্রেশনে ভুগে। এই যে ডিপ্রেশন, স্ট্রেস, এবং এই ডিপ্রেশন স্ট্রেসটা একটা কারণ হচ্ছে তাদের পারিবারিক এবং তাদের সামাজিক, তাদেরকে সকলে কিন্তু সারাক্ষণ বলতে থাকে বাবু হচ্ছে না কেন, মনে হয় যেন সব দায় সেই মেয়েটার উপরই। আসলে কি ব্যাপারটা তাই? তা না, কিন্তু এদের কিন্তু এবং বিভিন্ন জরিপে কিন্তু আমরা এটাও দেখেছি যে গর্ভপাত হওয়ার পেছনে কিন্তু এই স্ট্রেস অনেকটা দায়ী। এক্স্যাক্টলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ। তো এই পেশেন্টগুলোকে তুমি যখন ওজনটা ঠিকমতো তার আইডিয়াল বডি ওয়েটের সাথে ম্যাচ করে নিয়ে আসতে পারছো, তার ভিতরে কিন্তু হরমোনাল প্রবলেমগুলো অটোমেটিক কারেক্টেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা সামান্য কিছু মেডিসিন দিলেই দেখা যাচ্ছে তার গুড কোয়ালিটি এগ হচ্ছে এবং তখন তার কনসেপশনের রেটটাও বেড়ে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই অতিরিক্ত ওবেসিটি হওয়ার কারণে তারা কিন্তু সবসময় একটা স্টিগমার মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা হীনমন্যতায় কিন্তু ভুগে থাকে। এই ওবেসিটির সাথে আসলে যে ইনফার্টিলিটির একটা রিলেশন রয়েছে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ম্যাম, আমরা বিরতির আগে কথা বলছিলাম, আপনি খুব চমৎকার করে বললেন যে ইনফার্টিলিটির সাথে যে আসলে ওজন কমানোর একটা রিলেশন রয়েছে এবং ওজন কমানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা একটা পার্ট ট্রিটমেন্টের। যেমন দেখো দীপা, আজকাল অনেক পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট পাচ্ছি আমরা, তাই না? তো এই পিসওয়েজ কিন্তু এখন আমি মনে করি যে একটা মেডিকেল পার্সন ঠিক যতটুকু বুঝে নন মেডিকেল পার্সনও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্বন্ধে ঠিক ততটাই জ্ঞান রাখছে। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যদি বলে দিই রোগীকে ওজন কমাতে হবে, সে কিন্তু আমাকে প্রশ্ন করবে, আমি তো ম্যাডাম, তার প্রথমেই উত্তরটা থাকে ম্যাডাম আমি তো সকাল থেকে কিছু খাই না। কিন্তু আমি যখন তোমার কাছে পেশেন্টটা পাঠাচ্ছি, তোমার ডায়েট চার্ট দেখে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওরে বাবা, এত খাবার তো আমিও সারাদিনে খাই না। কিন্তু ঘটনাটা কি, তুমি যখন পেশেন্টটাকে ক্যাটাগরাইজ করছো যে সে কী ধরনের ওবেসিটিতে ভুগছে, তুমি তার প্রত্যেকটা প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন সব ক্যালকুলেট করে যে ফর্মে দিচ্ছ এবং যে টাইপের খাবারগুলো দিচ্ছ, আমি কিন্তু নিজেও সেই টাইপের খাবারগুলোর ক্যালোরি ভ্যালু জানি না। এক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্টদের আর্থসামাজিক অবস্থান এবং তিনি ঢাকার ভেতরে আছেন কিনা, ঢাকার বাইরে আছেন কিনা, সেই হিসেবে কোন খাবারটা অ্যাভেলেবেল সেইভাবে কিন্তু I should give thanks to you because sometimes I see that you give your personal contact number বিকজ কিছু পেশেন্ট আছে যারা হয়তো অনেক দূরে দূরে থাকে, একবারে 3 মাস 4 মাসের একটা ডায়েট চার্ট নিয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে এই প্ল্যানিংয়ে তারা যখন নির্দিষ্টভাবে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলোর একটা মাত্রা কমিয়ে যে ওজনটা কমাবে, এটা স্ট্যাটিক হবে। আদারওয়াইজ কিন্তু একেবারে ক্র্যাশ ডায়েট বা একেবারে ক্র্যাশ কিছু করে সেটা স্ট্যাটিক তো হবেই না, বরং সেটা পেশেন্টের অন্যান্য ক্ষতি করতে পারে। যেমন একটা প্রোটিন লেভেল এটা ঠিক মতো না থাকলে কিন্তু তার ভালো ওভুলেশন হবে না, মেনস্ট্রুয়েশন হবে না। তো এভাবেই জিনিসগুলো আসলে এফেক্ট করছে। আমরা শুধু ওবেসিটি নিয়ে বলছি, আরেকটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্টদের অনেক সময় দেখা যাচ্ছে যে টিউবাল ব্লক থাকছে। তুমি যদি আমাকে বলতে চাও যে আমি আমার মেডিক্সে এই কিছুদিনে আমরা যে গ্রুপ অফ ইনফার্টিলিটি কাপল ম্যানেজ করেছি, তাদের মধ্যে একটা গ্রুপ কিন্তু আমার কাছে বহু দূর দূর থেকে এসেছে। তাদের মধ্যে যেটা বেশি প্রবলেম ছিল, তাদের হয়তো একটা বেবি হয়েছে, অ্যাবর্শন হয়েছে, তারপর আর কনসিভ করছে না। পেরিফেরাল লেভেলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করছে যে হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি বলে একটা এক্সরে করছে, সেই এক্সরের মাধ্যমে বলে দিচ্ছে যে হ্যাঁ তোমার টিউব ব্লক, বাট দ্যাট ইজ অনলি দ্য ডায়াগনস্টিক ভিউ। সো
হাউ কাম উই কনফার্ম অ্যান্ড ক্যান ওভারকাম দিস টিউবাল ব্লক, সেটার জন্য একটা হচ্ছে দেখো যে আমি যদি শুধু হিস্টোর পরে আরেকটা কিছু করতে চাই, আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বলি। এই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা যেটা মাসিকের নবম দশম দিনে আমরা করি, আমাদের এখানে খুব সুন্দর হাই রেজুলেশন সোনোগ্রাফিক মেশিন আছে, এক্সপার্ট সোনোলজিস্ট আছে, তারা কিন্তু অনেক সময় খুব সুন্দর করে বলে দিতে পারে না ম্যাম এটার একটা টিউব ব্লক কি দুটো টিউব ব্লক, ইভেন অনেক সময় ইউট্রাসে ছোট ছোট পলিপ থাকতে পারে, সেটাও কিন্তু বন্ধ্যাত্বের কারণ হতে পারে। তাহলে সেটা দিয়ে যেমন ডিফাইন করতে পারলাম, ঠিক একইভাবে আমাদের অত্যাধুনিক গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারির জন্য যে ল্যাপ্রোস্কোপিক মেশিনগুলো আছে, সেটা দিয়ে কিন্তু আমরা পেশেন্টের ল্যাপ্রোস্কোপিক্যালি সেই টিউবগুলো খুলেও দিতে পারছি, যদি সেগুলো হালকা মিউকোজাল ব্লক থাকে, অ্যাডেশনের জন্য থাকে। তাহলে দেখো যে অনেকগুলো উপায় আছে। ইভেন এই পলিসিস্টিক পেশেন্টগুলোর কিন্তু ওভারিয়ান ড্রিলিং করে দেওয়া হয়, করে দিলেও কিন্তু তাদের হরমোনাল লেভেলগুলো কমে যায় এবং পেশেন্টগুলো কিন্তু স্বাভাবিকভাবে ওভুলেশন ইনডিউসিং ড্রাগের মাধ্যমে কনসিভ করে। এই জায়গাটা একটু ছোট্ট করে জানতে চাই, যেমন অনেক পেশেন্টরা কিন্তু বলে থাকে যে আমার যে আসলে টিউব ব্লক আছে সেটা আমি কখনো জানতেই পারিনি। তো আপনার কাছে একটু জানবো যে আসলে টিউবে ব্লক আছে সেই বিষয়টা বা সেই সমস্যাটা সেই পেশেন্টটা বা সেই মেয়েটা আসলে আগে থেকে কিভাবে বুঝতে পারবে বা বোঝার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো, কারণ টিউবাল ব্লকটা কিন্তু আমরা অনেক সময় সাসপিশন করি যখন তার কিছু হিস্ট্রি শুনি। যেমন অনেক মেয়েদেরই বলে যে তার মাসিকের রাস্তায় ইনফেকশনটা খুব রিপিটেডলি হয়। সে হয়তো বলছে ম্যাডাম আমার প্রায় সময়ই দেখা যায় যে হোয়াইট ডিসচার্জ যাচ্ছে, সেটাতে ফাউল স্পেল হচ্ছে, অথবা অনেক সময় কিন্তু পেশেন্টরাও আজকাল অনেক স্মার্ট, তারা অনেক সময় এসে কিন্তু তাদের হাজব্যান্ডের পার্টনারের বিহেভিয়ারের কথাও বলে। এই ক্ষেত্রে আসলে মেয়েটার মেনস্ট্রুয়াল হাইজিন, সেক্সুয়াল হাইজিন, এই পার্সোনাল হাইজিন, এই তিনটা হাইজিনের ক্যাটাগরাইজ করেও কিন্তু আমরা সাসপিশিয়াস হই যে প্রবাবলি শি হ্যাজ সাম পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এই বা এসটিডিও সে থাকতে পারে। এই ক্ষেত্রে সেগুলো আমরা এক্সক্লুড করে দেন আমরা আইদার হিস্ট্রোসালপিনোগ্রাফি অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে আমরা জানতে পারি। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন প্রসিডিউরের কথা আপনি বলছেন, সেই প্রসিডিউরগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে টিউব যখন ব্লক থাকে তখন বিভিন্ন ধরনের টেস্ট বা বিভিন্ন প্রসিডিউর আপনারা করে থাকেন, যেটির মাধ্যমে আপনারা কনফার্ম হন যে তার টিউবে ব্লক আছে বা অন্যান্য কোনো সমস্যা আছে। আপনার কাছে এখন একটু জানবো যে মেডিক্স সিগনেচার ক্লিনিকে আপনারা কী কী ধরনের গাইনোকোলজিক্যাল অথবা ইনফার্টিলিটি রিলেটেড যত ধরনের প্রসিডিউর আপনারা করে থাকেন সেই সার্ভিসগুলো একটু জানবো। খুবই সুন্দর একটা কথা বলেছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যে গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারির কথা বলছি, তার মধ্যে আমি যদি বলি যে টিউবাল ব্লক, এটাকে আমি ওভারকাম করতে পারি কিনা, হ্যাঁ, সেটা ল্যাপ্রোস্কোপি এবং হিস্ট্রোস্কোপি একটি মেশিন আছে, যেটা একসাথে আমরা ল্যাপ্রোস্কোপি হিস্ট্রোস্কোপির মাধ্যমে ইউট্রাসের ভিতরেও আমরা দেখতে পারি যে ওইখানে কোনো কর্নুয়াল ব্লক আছে কিনা বা ইউট্রাসে কোনো পলিপ আছে কিনা। ইভেন এই রিসেন্টলি আমি একটা করলাম, সেটা হচ্ছে ওর অনেক বড় একটা ফাইব্রয়েড ইউট্রাস ছিল, যে ফাইব্রয়েডটা তার টিউব ব্লক হয়েছিল। তাহলে সেই ফাইব্রয়েডটাও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে মায়োমেক্টমি করে তার ইউট্রাসটাও প্রিজার্ভ করা হলো এবং তার টিউবে যে ব্লকটা হয়েছিল টিউমারের কারণে সেটাকে ওভারকাম করে দেওয়া হলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা তাকে হেল্প করে এরপর কিন্তু সে ন্যাচারালি মানে কিছু মেডিকেশনের মাধ্যমেই সে ওভুলেশন ইনডিউসিং এবং টাইমড ইন্টারকোর্স করে সে কনসিভ করছে। আমরা যে অ্যাডভান্স ইয়েগুলো বলছি আমাদের ইনফার্টিলিটিতে, যেমন আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, আইইউআই, আইভিএফ এগুলোর কথা বলছি, এবং আমরা এটা আনন্দের সাথে জানাতে যাচ্ছি যে মেডিক্স সিগনেচার ক্লিনিকে খুবই শীঘ্রই আমরা এই সেটআপগুলো করে ফেলবো। কিন্তু আপাতত আমরা এই গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে যে কজগুলো আছে সেগুলোর জন্য আমরা কাজ করছি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা দীপা, তুমি বলছিলা আমার মেল ফ্যাক্টর, আমি বারবার মেল ফ্যাক্টরকে আনছি বিকজ নাও এ ডেজ একটা ইনফার্টিলিটি কাপলে আমরা মেল ফ্যাক্টরের পার্সেন্টেজটা অনেক বেশি পাই। সেই এখন আমরা যতটুকু জানি সেটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ 40-50%। এক্স্যাক্টলি। এবং আমি তো দেখছি যে সেকেন্ডারি সাবফার্টিলিটি, সেখানেও আমরা ইনফার্টিলিটি পাচ্ছি মেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট একজন দরকার, সেক্ষেত্রে আমাদের এখানে তার ব্যবস্থা আছে।
শুধু এন্ডোক্রাইনোলজিস্ট তার ব্যবস্থা আছে। কারণ ছেলেদের কিন্তু ডায়াবেটিস, প্রেশার সেটা থেকেও কিন্তু অনেক সময় তার বিভিন্ন প্রবলেম হচ্ছে এবং তাদের কিছু গ্যাস্ট্রোএন্টারোলজির প্রবলেম আছে। তো আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে কিন্তু আমরা একটা খুব ভালো টিম ওয়ার্ক করছি, যেখানে আমরা এই সবগুলোকে মেল ফ্যাক্টর হোক, ফিমেল ফ্যাক্টর হোক, যেগুলোর ডায়াগনোসিস করে এই ট্রিটমেন্টগুলো দিয়ে তাদেরকে আসলে ন্যাচারালি অথবা মেডিকেশনের মাধ্যমে তারা কীভাবে কনসিভ করতে পারে সেটার জন্য তাদেরকে আমরা সাহায্য করছি। এবং এই জায়গাটা আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে এই যে গাইনি ডিপার্টমেন্ট রয়েছে মেডিক সিগনেচার ক্লিনিকে, সেই জায়গাটা আসলে মেডিক্স কতটুকু সফল হতে পেরেছে? আমাকে যদি জিজ্ঞেস করো এই প্রশ্নটা আসলে বোধহয় এখানকার এমডি স্যারকে জিজ্ঞেস করলে আরও ভালো হতো, বিকজ বাই দিস টাইম আমাদের এখানে কিন্তু অনেক ইনফার্টিলিটি কাপল তাদের একটা খুব ভালো ট্রিটমেন্ট নিয়ে গিয়েছে। এবং আমি ইনফার্টিলিটি বাদেও যদি আমি আমার এন্টিন্যাটাল কেয়ার বা আদার কেয়ারগুলোর কথা বলি, তা সেই হিসেবে কিন্তু এই অল্প সময়ে আমরা অনেক ভালো একটা সাপোর্ট দিতে পেরেছি। সেই সাথে নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের আরও অনেক বড় পরিকল্পনা রয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফার্টিলিটি নিয়ে এবং ওভারঅল মেডিক সিগনেচার ক্লিনিকে আপনি একজন গাইনোকোলজিস্ট হিসেবে, ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে কি কি সার্ভিস দিচ্ছেন সেই সম্পর্কে আমাদের অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে অবগত করার জন্য। হ্যাঁ, আমি তোমাকেও সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি। এই যে আমার এত ওবেসিটির প্রবলেম নিয়ে যে পেশেন্টগুলো আছে তাদেরকে সুন্দর করে কাউন্সেলিংয়ের মাধ্যমে, তাদেরকে নিউট্রিশনাল যে ডায়েট চার্টটা তুমি দিচ্ছ সেটার মাধ্যমে তাদেরকে তৈরি করে আমার কাছে পাঠানোর জন্য, এবং মেডিক সিগনেচার ক্লিনিকের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর আয়োজনের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।